আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গত 9 অক্টোবরে একটি এপিসোড করেছিলাম যার হেডলাইন ছিল রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক। স্ক্রিনে তার লিঙ্কটা দেখাচ্ছি, যারা আগে দেখেননি তারা চাইলে আর একবার দেখে নিতে পারেন। সেখানে আমি যে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম সেটা হলো, অবৈধ ইউনূস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন, তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক। তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি, নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ? সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয়পুত্র দারা শিকোর কাটা মুন্ডু দেখতে হয়েছিল, আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই, তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন। আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না, স্বেচ্ছায় নয়, তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে, না করলে তার প্রাণ সংশয় হতে পারত। এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি, ছেদও মনে হয়েছিল। এই ছেদও মনে হওয়ার কারণ, রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনূস সরকারের কোনো লাভ নেই, বরং ক্ষতি। দেখুন, যারা ওই অপহরণ করে না, অপহরণ করে যাকে জিম্মি করে রেখে টাকার ডিমান্ড করে, মুক্তিপণ চায়, তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না, মারে কাজ শেষ হওয়ার শেষে। তো বাংলাদেশে ইউনূস সরকারের তো কাজ এখনো শেষ হয়নি, কিন্তু যদি জিম্মি না হয়ে চুপ্পু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন, অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন, এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয়। বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি। কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি। রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি, এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না। তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন? যদি তিনি বলতেন সই করব না, তাহলে কে কি করতে পারত? তাকে মেরে ফেলতো? সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি, কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই। শারীরিক অত্যাচার করতে পারত সামান্য, কিন্তু মেরে ফেলতো না। অপমান করতে পারত, সেটা তো করছেই। সত্যি পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত জানে না। আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে। এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও। এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি। ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর। এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন, নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতি করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে। দেখুন, বাংলাদেশ সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু সেটা অধিবেশন না থাকলে, যখন সংসদই নেই, তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করার কোনো ক্ষমতা নেই। তবে অর্ডিন্যান্সে যখনই করুন না কেন, অর্ডিন্যান্সের নিয়ম হচ্ছে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল
সেখানে থাকতেই হবে। এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের উপর। তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো? বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে, করে গেজেট প্রকাশিত হয়েছে। সন্দেহ হওয়ার আরো যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে। প্রথমত, দেশে আগেই যেটা বলেছি, যখন সংসদ ভেঙে দেয়া হয়েছে, সংসদ বলে কিছু নেই, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না, কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয়, যেটা এখন সম্ভব নয়। দ্বিতীয়ত, ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী। তৃতীয়ত, ইউনূস সরকারের ট্র্যাক রেকর্ড, জালিয়াতির ট্র্যাক রেকর্ড। আপনাদের হয়তো মনে আছে, সেই 5 আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো, এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল। পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি। আরো জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ, সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি, অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি। অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে, ক্ষমতায় বসেছে জালিয়াতি করে। আর এই কারণেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি? এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি, ওই আল কায়দা শক্তি, আইএস এর শক্তি, এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল, সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা? আদৌ অবাক হওয়ার মতো কথা নয়। নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা, এবং সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব, কারণ শান্তির নোবেলজয়ী ইউনূস আইন কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন। প্রমাণ লোপাট, তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই, যদি না বড় প্রমাণটিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয়, তাহলে প্রমাণ এক সময় আসতে বাধ্য। নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, শেখ হাসিনার পদত্যাগপত্র, সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড়সড় একটি ডসিয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার। আর এর পরিণামে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ৮৬ না ৮৭ বছর বয়স, তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী, সেই প্রতিষ্ঠা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। শুধু তাই নয়, বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত। এই জন্যেই বাংলায় একটা প্রবাদ আছে,
অতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। কারণ ক্রাইম ডাজ নট পে, পাপ বাপকেও ছাড়ে না। ইউনূস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন। ব্রিটিশ রাজনীতিবিদ ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের আদালতের দেয়া দণ্ডাদেশ নিয়ে কাটাছড়া চলছে টেমস নদীর ওপারে ওয়েস্টমিনিস্টারে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার কেসি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দিয়েছেন। ব্রিটেনের রাজপরিবারে নিয়োগকৃত রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত এই আইনজীবী বলেছেন, এই রায়ে টিউলিপের এমপি পদ ও লেবার পার্টির সদস্য পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না। এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত হিসেবে টিউলিপ ন্যূনতম ন্যায় বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না। উল্টো আশঙ্কা দেখা দিয়েছে, টিউলিপ যেহেতু ক্ষমতাসীন দলের এমপি, তাই ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তর বা এফসিডিও এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রাজনৈতিক প্রতিবেদক রব পাওয়েল বলছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য। তবে আমাদের বিশ্লেষণ হলো, অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কমপক্ষে 2টি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন। সংস্থা দুটির একটি হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি এবং অন্যটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ানস। প্লট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়ার সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই দুটি সংস্থা নালিশ করার প্রস্তুতি নিচ্ছে টিউলিপের আইনজীবীরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 1 ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ কোর্ট প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি যদিও হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে। এই রায়ের পরপরই টিউলিপ সিদ্দিক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই বিচারকে সম্পূর্ণ ফার্স এবং ক্যাঙ্গারু কোর্টের রায় বলে অভিহিত করেন। তিনি বারবারই অভিযোগ করেছেন যে মামলাটি সাজানো বা ফেব্রিকেটেড। প্লট দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের রায়কে স্বীকৃতি দিতে রাজি নয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টিও। রায়ের প্রতিক্রিয়া দলটির একজন মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বারবার অনুরোধ জানালেও বাংলাদেশের কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। কোনো অভিযোগ আনা হলে অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ পাওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি। সেজন্যই আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না। এদিকে এই রায় নিয়ে কথা বলেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, যিনি কিংস কাউন্সিলের সদস্য। কিংস কাউন্সিল বা কেসি হলো ব্রিটেনের রাজ পরিবারের মনোনীত রাজার আইনজীবী প্যানেলের সদস্য। 2 ডিসেম্বর তিনি ব্রিটেনের সংবাদ মাধ্যম এলবিসি সাংবাদিক অ্যান্ড্রু মার্কে দেয়া সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন, মিস সিদ্দিকের সুষ্ঠু বিচার হয়নি এবং প্রসিকিউশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এলবিসি তাদের রিপোর্টে বলেছে, এটি থেকে বোঝা যায় ব্রিটেনের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিভ সহ এই মামলায় পরামর্শদাতা সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এই বিচার অন্যায্য হয়েছে। চেরি ব্লেয়ার বলেছেন, সমস্যাটি হলো টিউলিপের অনুপস্থিতিতে তাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। সমস্যাটি হলো এই কার্যক্রমে তার কোনো আইনি প্রতিনিধিত্ব ছিল না এবং লন্ডনে তার আইনজীবীরা কর্তৃপক্ষকে অবহিত করার চেষ্টা করেছিলেন যে তিনি এখানে আছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে প্রস্তুত, এবং তার বিরুদ্ধে এই অভিযোগের বিশদ বিবরণ চাওয়া সত্ত্বেও বাংলাদেশ কর্তৃপক্ষ এককভাবে তাকে একটি প্রমাণও দিতে ব্যর্থ হয়েছে যাতে তিনি প্রতিক্রিয়া জানাতে চাইলেও পারেন। চেরি ব্লেয়ার অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আইনজীবীকে ভয় দেখানো হয়েছে, তাই তিনি তার প্রতিনিধিত্ব করা থেকে সরে এসেছেন। চেরি ব্লেয়ার বলেছেন, এই রায়ের ফলে টিউলিপের এমপি পদ এবং লেবার পার্টির সদস্য পদের কোনো ক্ষতি হবে না। দর্শক, এই রায় এবং টিউলিপের মামলা করার হুমকি যুক্তরাজ্যের অভ্যন্তরে লেবার পার্টির উপর বড় চাপ সৃষ্টি করেছে।
লেবার পার্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে, তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাই প্রোফাইল আইনজীবী টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয় লেবার পার্টি। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। সেক্ষেত্রে লেবার পার্টি যেহেতু ক্ষমতাসীন দল, তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে আগাতে পারে। এফসিডিও হলো ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস, যারা কূটনৈতিকভাবে অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে। সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয়ে জবাব চাওয়া হতে পারে। প্রথমত, টিউলিপের আইনজীবী টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল 5 জন ব্যারিস্টার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কি ধরনের ডিউ প্রসেস অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত, মামলার রায় বলা হয়েছে টিউলিপ সিদ্দিক নিজে কোনো প্লটের জন্য আবেদন করেননি। তার বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর। মামলার সারসংক্ষেপে বলা হয়, টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য 2 ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন। রায় আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল, ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সেখানে তারা বলেছেন কোনো ধরনের ডিজিটাল এভিডেন্স তারা আদালতে হাজির করতে পারেননি। বিশেষ করে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে দুর্বল ডিজিটাল সাক্ষ্য বা কেবল প্রভাব খাটানোর মতো অপ্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে কিনা, যা বাংলাদেশের সাক্ষ্য আইনের 65B ধারা অনুযায়ী ফরেনসিক প্রয়োজনীয়তা পূরণ করেনি। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমান ব্রিটিশ এমপি হওয়ায় এবং লেবার পার্টি এই রায়কে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করায় এই মামলা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে শীতল করতে পারে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই মুহূর্তে টিউলিপকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় ব্রিটিশ সরকার। তবে ফৌজদারি দণ্ড থাকায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না। কিন্তু তার এই দণ্ড কমনওয়েলথভুক্ত দেশ সহ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতে তার আন্তর্জাতিক ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেজন্য বিষয়টি নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে জানতে চাইবে ব্রিটিশ সরকার। দর্শক, এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রব পাওয়েল খবর দিয়েছেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছেন। স্কাই নিউজের সাংবাদিক পাওয়েল বলেছেন, এই মামলা মোকাবেলা করতে যদিও টিউলিপ বাংলাদেশে যাচ্ছেন না, তবে ঢাকার কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার বিষয়ে আলোচনা চলছে বলে নানা সূত্রে খবর মিলেছে। ধারণা করা হচ্ছে টিউলিপ সিদ্দিক তার দণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের কোনো উচ্চ আদালতে আপিল বা অভিযোগ করবেন না। সেক্ষেত্রে আমাদের বিশ্লেষণ হলো, ব্রিটেনের কোনো আদালতে টিউলিপ সিদ্দিকের পক্ষে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আইনজীবীরা মনে করেন এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, বিদ্বেষমূলক বিচারের মামলা সফল হতে হলে টিউলিপের বিরুদ্ধে আনা মূল ফৌজদারি মামলাটি তার পক্ষে নিষ্পত্তি হতে হবে। যেহেতু ঢাকার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে, আপিলে খালাস না পাওয়া পর্যন্ত এই গ্রাউন্ডে মামলা করা সম্ভব নয়। দ্বিতীয়ত, সবচেয়ে বড় আইনি বাধা হলো বিদেশি সার্বভৌমত্ব রক্ষা করা বা ফরেন সভরেন ইমিউনিটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রসিকিউটর বা বিচারকের কাজকে রাষ্ট্রের সার্বভৌম বা বিচারিক কাজ বা অ্যাক্ট অফ স্টেট হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের একটি নিম্ন আদালতের রায় ধরে যুক্তরাজ্যের আদালতগুলো সাধারণত অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া হস্তক্ষেপ করতে অনিচ্ছুক হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। তবে টিউলিপের পক্ষে নামা কিংস কাউন্সিলরদের পরামর্শে টিউলিপের আইনজীবীরা দুটি বিকল্প অপশনের দিকে ঝুঁকতে পারেন। এর একটি হলো ইউএন হিউম্যান রাইটস কমিটিতে অভিযোগ দায়ের করা। যদিও জাতিসংঘ মানবাধিকার কমিটি কোনো পূর্ণাঙ্গ আদালত নয়, তবে এটি একটি আধা বিচার বিভাগীয় বা কোয়াসি জুডিশিয়াল ফোরাম।
দর্শক, এক্ষেত্রে একটি শর্ত আছে। যে দেশের বিরুদ্ধে অভিযোগ সেই দেশটি যদি ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস বা ICCPR চুক্তির অপশনাল প্রোটোকল স্বাক্ষর করে থাকে তবে এই কমিটিতে অভিযোগ করা যেতে পারে। বাংলাদেশ 2000 সালের 6 সেপ্টেম্বর ICCPR চুক্তিতে অ্যাকসেশন বা যোগদান করেছিল, যার ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির কাছে জমা দিতে হয়। কিন্তু প্রথম ঐচ্ছিক প্রোটোকল স্বাক্ষর না করায় এই কমিটি কোনো ব্যক্তি বিশেষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা নালিশ গ্রহণ করতে পারে না। সংশ্লিষ্টরা বলছেন টিউলিপের পক্ষে জাতিসংঘ মানবাধিকার সংস্থায় আবেদন করা সম্ভব হয়তো হবে না, তবে বিকল্প একটি অপশন আছে যেখানে টিউলিপের পক্ষ থেকে নালিশ করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। সেটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU। IPU এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ানস নামে একটি বিশেষ কমিটি আছে, যার মূল কাজ হলো বিশ্বব্যাপী সংসদ সদস্যদের মানবাধিকার রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করা। টিউলিপ এই সংস্থার কাছে অভিযোগ করলে সরেজমিনে তদন্ত দল পাঠাতে পারে IPU। যদিও IPU এর সিদ্ধান্ত সরাসরি আইনগতভাবে বাধ্যতামূলক আদালতের রায়ের মতো নয়, তবে এর একটি শক্তিশালী রাজনৈতিক চাপ সৃষ্টির ক্ষমতা আছে। এটি আন্তর্জাতিক সংসদীয় সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং সংশ্লিষ্ট দেশের উপর কূটনৈতিক চাপ বাড়াতে সাহায্য করে। বাংলাদেশ IPU এর একটি সদস্য রাষ্ট্র, তাই তারা এই ফোরামের নিয়ম মেনে চলতে বাধ্য। দর্শক, যদি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কৈফিয়ত তলব করে এবং টিউলিপ সিদ্দিক IPU-তে বিষয়টি নিয়ে নালিশ করে, তাহলে বড় ধরনের ইমেজ সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ সরকার। তাতে ব্রিটিশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ারও আশঙ্কা থেকেই যায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।